আমি নিজেকে বলেছিলাম যে বাঁচি মরি যাই হোক না কেন, কিন্তু এই যে আমরা ভারতের তাবেদার দল, তারা যে আমাদেরকে প্রজা বানিয়ে রেখেছে, এদের বিরুদ্ধে আসলে মুক্তিযুদ্ধের মতোই একটা যুদ্ধ করা ছাড়া আর কোনো উপায় নাই। এবং সেখান থেকে আমি লড়াইটা আমরা অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করি। এবং তার পরবর্তীতে আপনারা দেখেছেন আমাদের মহাসমাবেশ এবং সর্বশেষ 28 অক্টোবরের সময় যেভাবে বর্বরোচিত হামলা করা হয়, এরপরে হরতাল অবরোধে কিন্তু বিএনপির নেতাকর্মীরাই তখন সেটিকে সফল করেছিল এবং তার কিছু মাসের মধ্যেই আমরা এই গণঅভ্যুত্থানটি দেখতে পাই। অতএব এখন যে আমাদেরকে 24-এর রক্তাক্ত গণঅভ্যুত্থানের পর এই প্রতিপক্ষ দলটি তারা পূর্ণাঙ্গ ক্রেডিট নেওয়ার চেষ্টা করলো, তখনও আমরা কিছু বলি নাই। ঠিক আছে, আমাদের কথা হলো যে আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি ফ্যাসিস্টকে হটানোর জন্য, সেটি আমরা সফল হয়েছি, এখানে কৃতিত্ব নেওয়ার কিছু নাই, সে পর্যন্ত মেনে নিতাম। তার কিছুদিনের মধ্যেই আমরা দেখলাম এদেরই একটা চক্রান্ত শুরু হলো এবং আমাদের নেতা, আমাদের দলের চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে টার্গেট করে এক ধরনের প্রচারণা চালানো হলো। এবং মিটফোর্ডে যখন একটা হত্যাকাণ্ড ঘটানো হয় যুব দলের এক কর্মী, সেখানে কিন্তু আমাকেও টার্গেট করা হয়েছিল, যেহেতু পুরান ঢাকার সাইড। প্রথমেই ওদের যারা অনলাইন অ্যাক্টিভিস্ট তারা একটা মিথ্যা বয়ান লিখলো, অথচ ওই যুব দলের তাদের আমি কিন্তু চিনি না তাদেরকে। তো প্রথমে আমার ব্যাপারে বললো যে আমি শেল্টার দিচ্ছি, আমি হত্যার সাথে জড়িত। তারপরে তো আমাদের নেতার নামেও এটা বললো এবং ওনার বিরুদ্ধে বিভিন্ন আজে বাজে স্লোগান দিয়ে মিছিলও করলো তাদের ছাত্র সংগঠন। তো তখনই আমি অত্যন্ত হতাশ হয়েছিলাম। আসলে গণ অভ্যুত্থানের পরবর্তীতে আমাদের তো সবাই পাশাপাশি সহ অবস্থান করার কথা ছিল। আমরা তো ওই পূর্ববর্তী সময়ে যে একটা শত্রুতা তৈরি হয়েছিল, যে রাজনৈতিক বিভাজন তৈরি করে জাতিকে বিভক্ত করা হয়েছিল, সেখান থেকে তো আমরা পরিবর্তন ঘটিয়ে একটা গণতান্ত্রিক রাষ্ট্র চাচ্ছিলাম। কিন্তু এই ধরনের কর্মকাণ্ড যখন করে, তখন তো আর আমাদের মধ্যে সেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশটা আর বজায় থাকে না। তখন তো আমাদেরকে বাধ্য হয়ে আবারও 1971 সালে তাদের যে গণহত্যা তারা সংগঠিত করেছিল, তারা যে তার তৎকালীন পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষ হয়ে আমাদের মা বোনেদের ধর্ষণ, ইজ্জত, সম্মান হানি করেছিল, এই কথাগুলো আমাদেরকে বলতে হয়। তখন কিন্তু আর আমাদের সেই সৌহার্দ্যপূর্ণের জায়গাটা থাকে না। তাই আজকে আপনাদের মাধ্যমে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যদি এই বিভাজনটা সৃষ্টি করেন, আপনারা যদি আমাদের একে অপরের প্রতি সম্মান হানি করেন, তাহলে এটার আলটিমেট বেনিফিশিয়ারিটা কারা হবে এটা একটু চিন্তা করে দেখবেন। এবং তারা যদি আবার ফেরত আসে বাংলাদেশে, তাহলে আমাদের সবার কি অবস্থা তারা করার চেষ্টা করতে পারে সেটাও আপনারা মাথায় রাখবেন। ভুলে যাবেন না, পার্শ্ববর্তী দেশেই বসেই কিন্তু সকল ষড়যন্ত্র হচ্ছে, সেখান থেকে অর্থায়ন হচ্ছে। আপনারা খেয়াল করে দেখবেন যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পলাতক সভানেত্রী শেখ হাসিনার দুর্নীতিবাজ পুত্র সজীব ওয়াজেদ জয়, যে আমেরিকায় গিয়ে এখন নাগরিকত্ব গ্রহণ করে, সে নিজেই বলেছে 2-3 দিন আগে আল জাজিরার ইন্টারভিউতে কথা বলেছে। এবং ওই ইন্টারভিউর শিরোনামটা কি ছিল, যে আওয়ামী লীগ কি এখনো কি তারা ডিনায়ালে আছে, বা তারা পুরো জিনিস অস্বীকার করছে, নাকি তাদের অনুশোচনা এসেছে? তাদের বিন্দুমাত্র অনুশোচনা আসে নাই, তারা পুরো জিনিসটা ডিনায়ালে রয়েছে। এবং উল্টা যারা আন্দোলনকারীদের মিলিটেন্ট বা জঙ্গি আখ্যা দিয়ে এই ধরনের একটা বয়ান দাঁড় করানোর চেষ্টা করছে। তাই আমাদেরকে এখন জাতীয়ভাবে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া অন্য কোনো বিকল্প নাই। আমি খুব বিজ্ঞ ব্যক্তিদের সামনে এইসব বলা ঠিক না, কিন্তু আমি তারপরে বলতে চাই, আমাদের যে ভূখণ্ডটি, আমাদের যে জিওপলিটিক্যাল অবস্থান রয়েছে, বিশেষ করে এই সাবকন্টিনেন্টের মধ্যে অত্যন্ত ভালনারেবল একটা পজিশনে আমরা রয়েছি। তাই এখানে এখন জাতীয় ঐক্য কোনো বিকল্প নাই। হ্যাঁ, আমাদের মধ্যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু সেটা যাতে হয় সৌহার্দ্যপূর্ণ এবং ভোটের রাজনীতির মতো যাতে সীমাবদ্ধ থাকে।